বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব ৫ দশকেরও বেশি সময়ের পরীক্ষায় গড়ে ওঠা এক নির্ভরতার নাম। পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তির উপর দাঁড়িয়ে সময়ের পরিক্রমায় সম্পর্ক আজ পৌঁছেছে কৌশলগত অংশীদারিত্বের অনন্য উচ্চতায়। উন্নয়ন, প্রযুক্তি, অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতির বহুমাত্রিক গল্প নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ঢাকা বেজিং এক্সপ্রেস। চ্যানেল 24 এবং চায়না মিডিয়া গ্রুপ সিএমজির যৌথ প্রযোজনায় আমরা তুলে ধরছি দুই দেশের অগ্রযাত্রা, সম্ভাবনার সব গল্প। সঙ্গে আছে আমি লুৎফর কবির। নতুন অধ্যায়ে প্রবেশ করছে চীন বাংলাদেশ চিকিৎসা সহযোগিতা। কুনমিং মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী, যাদের মধ্যে কেউ কেউ ফিরে যাচ্ছেন দেশে, কেউ গবেষণা করছেন বিশেষ রোগ ও চিকিৎসা নিয়ে। নিয়মিত প্রশিক্ষণ ও যৌথ সার্জিক্যাল ক্লিনিকের মাধ্যমে বাংলাদেশে পৌঁছাচ্ছে চীনের আধুনিক চিকিৎসা প্রযুক্তিও। চিকিৎসা বিজ্ঞানের আধুনিক গবেষণাগার থেকে শুরু করে হাসপাতালের অপারেশন থিয়েটার, সবখানে এখন বাংলাদেশ ও চীনের যৌথ প্রয়াসের ছোঁয়া। উচ্চশিক্ষা, দক্ষ জনবল তৈরি এবং উন্নত প্রযুক্তির মেলবন্ধনে বাংলাদেশের চিকিৎসা খাতকে আরও সমৃদ্ধ করতে এগিয়ে এসেছে দুই দেশ। এই সহযোগিতার অন্যতম বড় ক্ষেত্র চিকিৎসা শিক্ষা। ২০১০ সাল থেকে এখন পর্যন্ত শুধু কুনমিং মেডিকেল ইউনিভার্সিটিতেই ১৫৬ জন বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন। চীনের বিশ্বমানের প্রযুক্তি ও সুযোগ সুবিধা কাজে লাগিয়ে এই তরুণরা নিজেদের দক্ষ করে তুলেছেন, যার বড় অংশই পড়াশোনা শেষে দেশের মানুষের সেবায় নিয়োজিত হচ্ছেন। China is very well known for its rapid development. চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত উন্নয়নে চীন বিশ্বজুড়ে সমাদৃত। আমি এখন স্টেম সেল থেরাপির মাধ্যমে মেরুদণ্ডের আঘাত বা স্পাইনাল কর্ড ইনজুরি চিকিৎসা নিয়ে গবেষণা করছি। আমাদের দেশের বেশিরভাগ মানুষ হাড় ভাঙা খাটুনি খাটেন। কর্মক্ষেত্রে বা দুর্ঘটনায় অনেকের মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়। আমার এই গবেষণা দেশের রোগীদের সুস্থ করে তুলতে সাহায্য করবে। চিকিৎসা খাতের এই অংশীদারত্ব শুধু শিক্ষার মাঝেই সীমাবদ্ধ নেই। সম্প্রতি কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় অধিভুক্ত হাসপাতাল এবং বাংলাদেশের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে একটি জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক স্থাপন করা হয়েছে। এর পাশাপাশি প্রতি বছরই বাংলাদেশি চিকিৎসকদের জন্য স্বল্পমেয়াদী বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করছে চীন। প্রতি বছর আমরা ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি এবং স্পাইনাল সার্জারি বিশেষজ্ঞ দল বাংলাদেশে পাঠাই। বাংলাদেশ বর্তমানে মিনিমালি ইনভেসিভ বা ল্যাপ্রোস্কোপি সার্জারিতে কিছুটা পিছিয়ে রয়েছে। আমরা এই আধুনিক এবং উন্নত প্রযুক্তিগুলো বাংলাদেশে নিয়ে যেতে চাই, যাতে স্থানীয় রোগীরা ঘরে বসেই বিশ্বমানের সেবা পান। উন্নত প্রযুক্তি আর তরুণ মেধার এই মেলবন্ধন বাংলাদেশের স্বাস্থ্যসেবার মানকে আরও আধুনিক করে তুলবে। দুই দেশের এই টেকসই অংশীদারত্ব আগামী দিনে দুই বন্ধুর রাষ্ট্রের সম্পর্ককে নিয়ে যাবে এক নতুন উচ্চতায়। পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে আজ বিশ্বে শীর্ষে চীন, আর সেই সাফল্যের পেছনে রয়েছে এক বিজ্ঞানীর অর্ধশতকের নিরলস গবেষণা ও অধ্যাবসায়। লিথিয়াম ব্যাটারি প্রযুক্তিতে চীনকে বিশ্ব নেতৃত্বের পথে এগিয়ে নেওয়া সেই বিজ্ঞানী চেন লিথুয়ান। তার জীবন সংগ্রাম, উদ্ভাবন এবং স্বীকৃতির গল্প এখন সবার মুখে মুখে। বিস্তারিত প্রতিবেদনে। চীনের শহর জুড়ে ছুটে চলছে লাখ লাখ বৈদ্যুতিক গাড়ি। পরিচ্ছন্ন জ্বালানির এই সাফল্যের পেছনে আছে অর্ধশতকের এক নিরলস গবেষণার গল্প। সেই গল্পের নায়ক দেশটির বিজ্ঞানী চেন লিথুয়ান। তার হাত ধরেই লিথিয়াম ব্যাটারি প্রযুক্তিতে বিশ্ব নেতৃত্বের পথে এখন চীন। কাজের স্বীকৃতিও ধরা দিয়েছে তার হাতে। এই অসামান্য অবদানে ২০২৫ সালের চীনের সর্বোচ্চ বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কারও পেয়েছেন তিনি। ১৯৪০ সালে জন্ম নেওয়া চেন লিথুয়ান চীনা বিজ্ঞান একাডেমির পদার্থবিজ্ঞান ইনস্টিটিউটের গবেষক। তাকে চীনের লিথিয়াম ব্যাটারি শিল্পের প্রতিষ্ঠাতা ও পথিকৃৎ বলা হয়। তার নেতৃত্বেই তৈরি হয় চীনের প্রথম সলিড স্টেট লিথিয়াম ব্যাটারি এবং প্রথম তরল লিথিয়াম আয়ন ব্যাটারি। চেনের জীবনের মোড় ঘুরে যায় ১৯৭৬ সালে। গবেষণার কাজে জার্মানিতে গিয়ে তিনি প্রথম লিথিয়াম নাইট্রাইট সম্পর্কে খোঁজ পান। একজন জার্মান বিজ্ঞানীর কাছ থেকে শুনেছিলেন যে একদিন এই উপাদান ব্যাটারি ও বৈদ্যুতিক গাড়ির শক্তি উৎস হবে। এই চিন্তাই বদলে দেয় তার গবেষণার পথ। তখন আমাদের কাছে লিথিয়াম নাইট্রাইডের একটি টুকরা ছিল। একজন জার্মান গবেষক আমাকে বলেছিলেন যে এই উপাদানটি অসাধারণ কিছু,
এটি একদিন ব্যাটারি এবং এমনকি গাড়িও চালাতে পারবে। সেই কথাগুলো আমার চলার পথ বদলে দেয়। আমি জানতাম আমাকে পেশা পরিবর্তনের একটা উপায় খুঁজে বের করতে হবে এবং এই কাজে নিজেকে উৎসর্গ করতে হবে। 技术不等于好产品。 সে সময় চীনে লিথিয়াম ব্যাটারি নিয়ে প্রায় কোনো গবেষণাই ছিল না। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে যান চেন ও তার সহকর্মীরা। এক দশকের চেষ্টায় 1988 সালে তৈরি হয় চীনের প্রথম সলিড স্টেট লিথিয়াম ব্যাটারি। পরে বিশ্ববাজারে তরল লিথিয়াম আয়ন ব্যাটারির চাহিদা বাড়তে থাকায় তিনি দ্রুত গবেষণার দিক পরিবর্তন করেন। পরবর্তীতে 1998 সালে দেশীয় প্রযুক্তি, কাঁচামাল এবং নিজেদের তৈরি যন্ত্রপাতি ব্যবহার করে তার দল চীনের প্রথম পরীক্ষামূলক লিথিয়াম আয়ন ব্যাটারি উৎপাদন লাইন চালু করে। 2014 সালে বৈশ্বিক লিথিয়াম আয়ন ব্যাটারির বাজারে জাপান ও দক্ষিণ কোরিয়াকে ছাড়িয়ে শীর্ষে উঠে আসে চীন। 我们要做的事儿还是太多，不是说这 একবার আমরা সাফল্য অর্জনের পর সবাই আনন্দে ডুবে যাই, কিন্তু আমি তখনই ভাবলাম কিভাবে আমাদের শীর্ষস্থান ধরে রাখবো। টিকে থাকতে হলে আপনাকে নতুন নতুন ধারণা বের করতে হবে। 要往前走，不是说都得学人家的东西。 80 বছর পেরিয়ে গেলেও গবেষণা থামাননি চেন লিখুয়ান। ভবিষ্যতের আরও নিরাপদ ও উন্নত সলিড স্টেট ব্যাটারি প্রযুক্তি নিয়েই এখন তার নতুন স্বপ্ন, নতুন উদ্ভাবন আর অবিচল অধ্যাবসায় বিশ্বের বুকে একটি দেশের মাথা উঁচু রাখতে পারে কিভাবে, তারই উদাহরণ চেন। বিশ্বের অন্যতম মরুকরণ প্রবণ দেশ চীন। একসময় যেখানে ছিল বিস্তীর্ণ বালুর সমুদ্র, সেখানে এখন জন্ম নিচ্ছে সবুজের নতুন ইতিহাস। চীনের অত্যাধুনিক প্রযুক্তি আর পরিকল্পনা, দীর্ঘমেয়াদী উদ্যোগের সমন্বয়ে পরিবেশ পুনরুদ্ধারের এক অনন্য উদাহরণ হয়ে উঠছে চীনের বৃহত্তম বনায়ন কর্মসূচি 3 নর্থ শেল্টার বেল্ট ফরেস্ট প্রোগ্রাম। 1978 সালে শুরু হওয়া বিশ্বের বৃহত্তম বনায়ন কর্মসূচি 3 নর্থ শেল্টার বেল্ট ফরেস্ট প্রোগ্রাম এখন নতুন মাইলফলক স্পর্শ করেছে। প্রকল্পের ষষ্ঠ ধাপের নির্ধারিত লক্ষ্যের অর্ধেকেরও বেশি কাজ ইতিমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। চীনের 14তম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলাকালীন দেশটির 1 কোটিরও বেশি হেক্টর মরুকৃত ভূমি পুনরুদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি প্রাণহীন প্রায় 20 লাখ হেক্টর পাথুরে মরুকৃত এলাকাকেও ফিরে আনা হয়েছে সবুজের চাদরে। উত্তর চীনের ইনার মঙ্গোলিয়ার আলসা অঞ্চলে উলান বহু মরুভূমিকে ঘিরে তৈরি হয়েছে এক সুবিশাল সবুজ বেষ্টনী। লক্ষ্য বালিয়াড়ির বিস্তার রোধ এবং মরুভূমিকে নিয়ন্ত্রণে আনা। মরুকরণ মোকাবিলায় এখন ব্যবহার হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। বিশেষায়িত যন্ত্রের মাধ্যমে তৈরি করা হচ্ছে খড়ের জাল, যা বালু স্থিতিশীল রাখতে সাহায্য করে। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বীজ বপনকারী রোবট স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে মরুভূমির বুকে। এসব প্রযুক্তির ফলে কাজের গতি বেড়েছে কয়েক গুণ, পাশাপাশি সাশ্রয় হয়েছে বিপুল পরিমাণ পানি। তবে চীনের লক্ষ্য শুধু মরুভূমি থামানো নয়, পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয় অর্থনীতিকেও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ে গড়ে উঠেছে নতুন কৃষি মডেল। বায়ুরোধী বন, অর্থকারী বৃক্ষ এবং ফসল চাষকে একত্র করে মরুভূমির এলাকাগুলোকে উৎপাদনশীল ভূমিতে রূপান্তর করা হচ্ছে। মরুভূমির বিরুদ্ধে এই দীর্ঘ লড়াইয়ে প্রযুক্তি, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় অর্থনীতির সমন্বয় এখন চীনের নতুন সাফল্যের গল্প। ঢাকা বেজিং এক্সপ্রেসে নিচ্ছে একটা বিরতি। বিরতির পর আমাদের সঙ্গে যুক্ত হবেন সিপিডির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট ফখরুদ্দিন আল কবির। সঙ্গেই থাকুন। প্রতিম রাষ্ট্র চীন সফর করেছেন বাংলাদেশের 22 সদস্যের তরুণ প্রতিনিধি দল। এই সফরে ছিলেন ছাত্র, শিক্ষক, গবেষক, সাংবাদিক সহ বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিরা। সফরে তারা কাছ থেকে দেখেছেন চীনের উন্নয়ন, প্রযুক্তি অগ্রগতি এবং একটি দেশের বদলে যাওয়ার বাস্তব চিত্র। এই প্রতিনিধি দলে ছিলেন গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট ফখরুদ্দিন আল কবির। তিনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। তার কাছ থেকেই শুনবো চীন সফরের অভিজ্ঞতা। আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাদেরকে। আর আপনি তো সম্প্রতি চীন থেকে ঘুরে আসলেন, কি দেখেছেন আসলে
চীন অনেক বড় একটা দেশ এবং প্রতিনিয়ত সেখানে এগিয়ে যাচ্ছে, অর্থনীতি বলেন, প্রযুক্তি বলেন, সবকিছু দিক থেকে, এবং যোগাযোগ বলেন। সেই আপনার চোখে চীনকে কেমন দেখলেন? ধন্যবাদ। চীন সফরের আমাদের যে অভিজ্ঞতা সেটা খুব ভালো ছিল, বিশেষ করে তাদের যে অর্থনৈতিক উন্নয়ন এবং তাদের যে কাজের গতি, পাশাপাশি যে জিনিসটা সবচেয়ে বেশি আমার কাছে ভালো লেগেছে যে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে তারা পরিবেশ এবং মানুষ তাদের কথাও তারা বিবেচনা রেখে সব ধরনের উন্নয়ন তারা করেছে। তাছাড়া তাদের যে নগরায়ন, সুপরিকল্পিত নগরায়ন এবং এরই সাথে সাথে সবুজের সমারোহ, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যেহেতু আমার কাজের অনেকটা বিষয় পরিবেশ এবং পরিবেশ অর্থনীতি এবং জলবায়ু নিয়ে। তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে যে একটা স্থায়ী তাদের উন্নয়ন হয়েছে। তো এটা একটা ভালো লাগার দিক ছিল আমার কাছে আর কি, এই সফরের অন্যতম বিষয়। বাংলাদেশ ও চীনের বন্ধুত্বের সম্পর্কের 50 বছরের বেশি সময় আপনি জানেন, এবং সেই সম্পর্কটা আসলে ঢাকায় আমরা নানাভাবে উদযাপিত হতে দেখেছি, এবং চীন দূতাবাস থেকে সেটি হয়েছে। আপনি যে সম্প্রতি চীন সফরে থেকে ঘুরে এসেছেন, বাস্তব চোখে আপনাকে কি মনে হয়েছে এবং দুই দেশের সম্পর্ককে আপনি সেটাকে কিভাবে দেখেন দুই দেশের সম্পর্কের জন্য? আসলে ধন্যবাদ। আসলে এখন বর্তমানে আমার যেটা মনে হচ্ছে, বাংলাদেশ এবং চীনের সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তাছাড়া চীন বহুদিন যাবৎ বাংলাদেশের উন্নয়ন সহযোগী এবং বাংলাদেশে তারা খুবই ওতপ্রোতভাবে কাজ করছে। সামনের দিনগুলোতে আমাদের যে উন্নয়ন লক্ষ্যমাত্রা, সেগুলো যদি আমরা ধরে রাখতে চাই, অবশ্যই আমাদেরকে একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। তো এই ক্ষেত্রে বাংলাদেশ এবং চীনের যে 50 বছর পূর্তি উপলক্ষে এবং তার পরবর্তী সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের উন্নয়নের জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ মনে করছে। চীনের সবচেয়ে বেশি কোন বিষয়গুলো আপনার নজর কেড়েছে? আপনি তো প্রায় 9 দিন ছিলেন সেখানে আপনি খুনমিং ঘুরেছেন, সাংহাই ঘুরেছেন, বেইজিং ঘুরেছেন। আপনার কাছে 3টা মেগা শহর যদি বলেন আপনি ঘুরেছেন, সেখানে আপনার কাছে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি নজর কেড়েছে এবং সেই বিষয়গুলো আসলে বাংলাদেশে কিভাবে প্রয়োগ করা যায় বা বাংলাদেশে বাস্তবে অর্থে কিভাবে কাজে লাগানো যায়? দেখো, চীন একটি আসলে অনেক বড় একটি দেশ, সেই অর্থে তাদের অর্থনীতিটা অনেক বড়, এবং আমরা যদি দেখি যে এখন বিশ্বের তারা 3য়তম শক্তিশালী অর্থনীতির একটি দেশ। এছাড়া আমি যে 3টি শহর ঘুরেছি, কুনমিং, তারপর আমরা সাংহাই, এছাড়া বেইজিং। কুনমিং শহরটি যে তাদের যে অর্থনৈতিক উন্নয়ন বা তাদের যে নগরায়ন, সেটার সাথে সাথে তারা তাদের যে ঐতিহ্যগত দিক সেটাও তারা ধরে রেখেছে। এটা একটা খুব সুন্দর বিষয় আমার কাছে মনে হয়েছে, কারণ অনেক সময় দেখা যায় আমরা উন্নয়নের সাথে সাথে আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে পারি না, বা আমাদের নগরায়নটা খুব পরিকল্পিতভাবে হয় না, কিন্তু সেক্ষেত্রে তারা খুব ভালো করেছে এবং সেই জিনিসটা তারা ধরে রেখেছে। তাছাড়া সাংহাইয়ের উন্নয়নের কথা যদি বলতে চাই, সাংহাই একটা গ্লোবাল মেট্রোপলিটন, এখানে খুবই উন্নত একটি শহর, কিন্তু এই উন্নয়ন শহরের সাথে সাথে তারা তাদের পরিবেশ, অর্থনীতি সবকিছুকে তারা কিন্তু সমানভাবে সমান তালে রেখেছে, এবং সবুজায়নটাকে তারা গুরুত্ব দিয়েছে, যেটা আমাদের দেশে মনে হচ্ছে যে আমাদের এই জিনিসটাতে আরো উন্নয়ন কাজ করার সুযোগ রয়েছে। বেইজিং এর ঐতিহ্যগত দিক বলেন বা আমরা যদি বেইজিং এর ইতিহাসগত দিক থেকে দেখি, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি শহর, এবং বর্তমান আমাদের চীনের এটা একটি রাজধানী, এবং সেখানে তাদের পলিটিক্যাল হার্ট বলা যায় আর কি। তো সেই শহরটিতেও আমরা দেখেছি খুবই পরিকল্পিত গুছানো একটা নগরায়ন হয়েছে। তো যে বিষয়টাতে আমাদের আসলে বাংলাদেশ এবং চীনের মধ্যকার আমরা কাজ করতে পারি, সেটা হলো সুপরিকল্পিত নগরায়ন। নগরটাকে বাসযোগ্য এবং মানুষের উপযোগী করে তুলতে হলে যে ধরনের বিষয়গুলো আমাদের গুরুত্ব দেওয়া উচিত, সেই ক্ষেত্রে দুই দেশের মধ্যে আমাদের উন্নয়ন প্রকল্পগুলোতে আমাদের সহযোগিতা এবং দুই দেশের মধ্যে কাজ করার মতো সুযোগ আছে বলে আমি মনে করি। চীনের সাথে যদি বাংলাদেশের সড়ক যোগাযোগের ব্যাপারটা দেখি, যেমন সাংহাই থেকে বেইজিং এর যে বুলেট ট্রেনের একটা যোগাযোগ ব্যবস্থা আছে, বাংলাদেশে এখনো পর্যন্ত সেই বুলেট ট্রেন হয়নি, কাজ করার একটা আলোচনার পর্যায়ে আছে। আপনি কি মনে করেন যে সেটা ঢাকা থেকে চিটাগাং অথবা কক্সবাজার অথবা উত্তরবঙ্গে যদি নিয়ে যাওয়া যায়, সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষের জন্য কতটা সুফল বয়ে আনতে পারে? কারণ আপনি নিজের চোখে হয়তো বা দেখেছেন যে কত কম সময়ের মধ্যে দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো যায়। এতে যেমন সময় সেভ হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে অর্থনৈতিক দিক থেকেও কিন্তু একটা বড় একটা কারণ আছে এই জায়গায়। হ্যাঁ, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর বিষয়টা হলো যে আসলে
তাদের যে অর্থনৈতিক শহরগুলো সেগুলোর সাথে তাদের যে কানেক্টিভিটি বা তাদের সাথে যে একটা সংযোগ, এটা কিন্তু যে কোনো অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি চট্টগ্রাম আমাদের একটি অর্থনৈতিক শহর এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের অর্থনৈতিক কানেক্টিভিটির জন্য। তো এখন বর্তমানে আমাদের যে কানেক্টিভিটি রয়েছে বা সেটাকে যদি আরো জোরদার করতে চাই এবং সহজলভ্য করতে চাই মানুষের জন্য, সেই ক্ষেত্রে যদি আমরা এই ধরনের যোগাযোগ ব্যবস্থা, উন্নত যোগাযোগ ব্যবস্থা আমরা করতে পারি, তাহলে অবশ্যই সেটা আমাদের সময়কে সাশ্রয় করবে। সময় এবং আমাদের অর্থ দুইটাই আমাদের সাশ্রয় হবে এবং এর সাথে সাথে আমাদের একটি শহর থেকে আরেকটি শহরের যে কানেক্টিভিটি বা একটা শহরের সাথে আরেকটা শহরের সংযোগ, সেটাকে আরো দৃঢ় করবে বলে আমি মনে করি। তাছাড়া আমরা জানি যে আমাদের উত্তরবঙ্গ বা আমাদের দেশের উত্তরাঞ্চল যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতেও যদি আমরা এই ধরনের যোগাযোগ ব্যবস্থা, উন্নত যোগাযোগ ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারি, তাহলে আমাদের নগর কেন্দ্রিক যে উন্নয়ন, সেই উন্নয়ন থেকে হয়তো আমরা বিকেন্দ্রীকরণের দিকে আমাদের যেটা আমাদের আসলে লক্ষ্য হওয়া উচিত এবং সেটা হয়তো আমাদের সরকারের উন্নয়ন পরিকল্পনায় রয়েছে, সেই জিনিসটাকে আরো বিকেন্দ্রীকরণটাকে আরো ত্বরান্বিত করবে এবং মানুষ তারা যারা নগরে থাকে না বা শহরের বাইরে যারা থাকে অন্যান্য জেলা শহরগুলোতে, তারাও হয়তো বা সমান ধরনের অর্থনৈতিক সুযোগ পাবে বলে মনে করি। আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন যোগ করি। চীনের অর্থনৈতিক বিশ্বে এখন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধ, সেই সব নানা প্রতিকূলতা সত্ত্বেও কিন্তু চীনের অর্থনীতি কিন্তু বেশ চোখে পড়ার মতো এবং এগিয়ে যাচ্ছে চীন। সেই ক্ষেত্রে বাংলাদেশ চীনের অর্থনৈতিক উন্নয়ন যেভাবে এগিয়ে যাচ্ছে, সেখান থেকে কিভাবে কাজে লাগাতে পারি আমরা? বেশি যে জিনিসটা আসলে আমরা দেখছি আর কি, চীন তাদের উৎপাদনমুখী একটা অর্থনীতি, তারা উৎপাদনমুখী এবং উৎপাদনটাকে তারা বেশি গুরুত্ব দিচ্ছে। তো এক্ষেত্রে বাংলাদেশে আমরা যদি দেখতে চাই, বাংলাদেশে আমরা উৎপাদনমুখী, আমাদের একটি শিল্প রয়েছে। আমরা যদি আমাদের রেডিমেড গার্মেন্টস সেক্টর বলি বা টেক্সটাইল, এর পরবর্তীতে হয়তো আমাদের ফুটওয়্যার বা লেদার সেক্টর আছে, তো সেগুলো থেকে আমরা এক্সপোর্ট আর্নিং করি। বাট এর পাশাপাশি আমাদের যে উৎপাদনমুখী যে শিল্পগুলো আছে সেগুলোকে ডাইভার্সিফাইড করতে পারে। চীনের ক্ষেত্রে যেটা হয়েছে, তারা তাদের শিক্ষা পাশাপাশি তাদের যে প্রযুক্তি, সেটাকে খুবই ভালোভাবে কাজে লাগিয়েছে এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে তাদের উৎপাদনমুখী, তাদের উৎপাদনশীলতাকে আরো ত্বরান্বিত এবং বৃদ্ধি করেছে। তা আমাদের শিল্পে এই প্রযুক্তির ব্যবহারটাকে আমি মনে করি যে আরো ভালোভাবে বাড়ানো উচিত এবং এই প্রযুক্তিটাকে যাতে আমরা ধারণ করতে পারি, সেজন্য আমাদের গবেষণা পাশাপাশি আমাদের শিক্ষা কার্যক্রম, আমাদের ছাত্রছাত্রীরা যাতে সেখানে গিয়ে শিখে আসতে পারে বা দুই দেশের যে সমস্ত গবেষক রয়েছে তাদের মধ্যেকার অর্থে আমরা কোলাবোরেশন এবং তাদের মধ্যেকার আমরা সহযোগিতা বৃদ্ধি করতে পারি। আর আমাদের পাশাপাশি বিভিন্ন ধরনের বৈশ্বিক প্রতিকূলতা সত্ত্বেও চীন তাদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা তাদের গতি ধরে রেখেছে, এর অন্যতম কারণ হলো তারা প্রযুক্তিকে কাজে লাগিয়ে তাদের উৎপাদনশীলতাকে সমন্বয় করেছে এবং সেটাকে ধরে রেখেছে। তো এক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশ এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে উৎপাদনশীলতাকে ধরে রাখতে পারে এবং সেই ক্ষেত্রে দুই দেশের কাজ করার মতো অনেক সুযোগ রয়েছে বলে মনে করি। ধন্যবাদ ফখরুদ্দিন আল কবির আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এ পর্যন্ত। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।